প্রিয় দর্শক, আরএমজি পাস্ট প্রেজেন্ট অ্যান্ড ফিউচার অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মেহেদি মাহবুব। দিস প্রোগ্রাম ইজ পাওয়ার্ড বাই মডার্ন স্ট্রাকচার্স লিমিটেড অ্যান্ড প্রেজেন্টেড বাই বেস্ট সোর্সিং। বাংলাদেশের রেডিমেড গার্মেন্ট শিল্পের অতীত, বর্তমান ও ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে আলোচনা করার জন্য আজ আমাদের সাথে উপস্থিত রয়েছেন এক্সপোর্ট প্রমোশন ব্যুরোর ভাইস চেয়ারম্যান মিস্টার শুভাশিস বোস এবং বিজিএমইএর প্রাক্তন সহসভাপতি এবং স্টার্লিং গ্রুপের চেয়ারম্যান মিস্টার মোহাম্মদ সিদ্দিকুর রহমান। মিস্টার শুভাশিস বোস এবং মিস্টার সিদ্দিকুর রহমান, ওয়েলকাম টু আওয়ার প্রোগ্রাম। মিস্টার সিদ্দিক, অনুষ্ঠানের শুরুতেই আপনার কাছ থেকে আমরা জানতে চাই যে বাংলাদেশে গার্মেন্ট শিল্পের যে অগ্রযাত্রা, আমরা সবাই কম বেশি জানি সেই 80-র দশকের শুরু থেকে আজকের $21 বিলিয়ন, আপনার অভিজ্ঞতার কাহিনী এবং আপনার এই শিল্পের অগ্রগতির কথা। 80-র দশকে মাত্র $12,000 দিয়ে এই ইন্ডাস্ট্রি শুরু হয় এবং আজকে এটা 21 বিলিয়ন ক্রস করতেছে। আমার নিজের যদি বলেন যে আমরা কিন্তু সবাই খুব ছোট অবস্থায় সবাই ব্যবসাটা শুরু করি এবং আমি নিজে যখন 83-তে চিন্তা করলাম যে গার্মেন্টসের ব্যবসা করব এবং 84-এ আমি শুরু করি, তখন যে অবস্থায় ছিলাম আর আজকে এই তিলে তিলে কষ্ট করে কিন্তু এই গার্মেন্টসের মালিকরা সবাই, আমি একা না, শুধু প্রতিটা মালিকের সাথে আপনি কথা বললে জানতে পারবেন যে সবাই কষ্ট করেই আজকে এই জায়গায় এসেছে। এবং এর পিছনে সবচেয়ে যাদের অবদান, বিভিন্ন সময় বিভিন্ন সরকারের তো নীতিগত সহায়তা থাকবেই, সেটা খুবই স্বাভাবিক, সরকারের দায়িত্ব, বাট সবচেয়ে যাদের অবদান সেটা হলো আমাদের এই শ্রমিক ভাই বোনরা। এই যে একটা ওয়ার্কফোর্স আমরা গড়তে পেরেছি 80 সন থেকে আজকে 2013 পর্যন্ত, বর্তমানে 44 লক্ষ শ্রমিক ভাই বোনেরা, যার অধিকাংশ 80% হলো মহিলা, তারা কাজ করছে এখানে। এবং এটা দিয়ে আমাদেরকে উইমেন এম্পাওয়ারমেন্ট যেটা বলবেন আপনি, সেটা গার্মেন্টস দিয়েই কিন্তু বাংলাদেশে শুরু হয়েছে। তা আমরা এই জন্য গর্ববোধ করি আমাদের এই ইন্ডাস্ট্রিরা আজকে এখানে আসতে পেরেছে এবং আমরা চাই যে সামনের দিকে কিভাবে আরও ভালোভাবে এগিয়ে যেতে পারি, সেই চেষ্টাটাই আমরা দিনরাত করে যাচ্ছি। এবং আমরা আশা করি যে যদি আমরা সব দিক থেকে ভালো থাকি, বলতে পলিটিক্যালি বলেন বা ওয়ার্কার আনরেস্ট বলেন, সব কিছু যদি ঠিকমতো চলে, তাহলে কিন্তু আমাদের এগিয়ে যেতে খুব একটা কষ্ট হবে না। ধন্যবাদ। মিস্টার শুভাশিস বোস, আমরা জানি যে গার্মেন্টস শিল্প বাংলাদেশের অর্থনীতির রপ্তানি খাতে বিশাল ভূমিকা রাখছে, প্রায় 80% কন্ট্রিবিউশন। অ্যাজ হেড অফ ইপিবি আপনার কাছ থেকে আমরা বিস্তারিতভাবে জানতে চাই কীভাবে এই শিল্প আমাদের অর্থনীতির ভূমিকা রাখছে। নিশ্চয়ই জানেন যে বাংলাদেশের যে রপ্তানিযোগ্য পণ্য, সেগুলোর সংখ্যা কিন্তু খুব বেশি নয়। অর্থাৎ আমরা 6টি পণ্য থেকে আমাদের যে রপ্তানি আয় তার 92% পেয়ে থাকি। এবং এই 6টি পণ্যের মধ্যে কিন্তু রেডিমেড গার্মেন্টস অন্যতম, কারণ রেডিমেড গার্মেন্টসের অবদান 80%-এর মতো। সেটা নিট, ওভেন এবং হোম টেক্সটাইল, এই তিনটা মিলিয়ে। তো এটাকে আমরা গার্মেন্টসটাকে এখন লাইফ ব্লাড অফ দি বাংলাদেশ ইকোনমি বলে থাকি। তার কারণ হচ্ছে যে এর মাধ্যমেই আমরা বিগত অর্থ বছরে $21.5 বিলিয়ন অর্জন করেছি। এবং গত অর্থ বছরে আমাদের যে রপ্তানি আয় ছিল সেটা ছিল সর্বমোট $27.03 বিলিয়ন। তার মধ্যে $21.5 বিলিয়নই হচ্ছে গার্মেন্টস থেকে, একটা সেক্টর থেকে। তাছাড়াও যেটা বলা যেতে পারে সেটা হলো যে আমাদের যে এমপ্লয়মেন্ট সাইকেলটা আছে প্রতি বছর, সেখানে 2 মিলিয়ন যুবতী তারা আসছে নতুন চাকরির সন্ধানে। এবং এই গার্মেন্টস সেক্টরেই আপনি জানেন যে প্রায় 40 লক্ষ বা 44 লক্ষ লোক এখন কর্মরত আছে। তো এই সেক্টর যদি না থাকতো তাহলে আমাদের এমপ্লয়মেন্টের কি অবস্থা হতো সেটা সহজেই অনুমেয়। কারণ হচ্ছে যে সরকারের পক্ষে তো আর সব এমপ্লয়মেন্ট চাকুরির সন্ধানী যারা আছে তাদেরকে চাকরি দেওয়া সম্ভব নয়। সুতরাং প্রাইভেট সেক্টরকে এগিয়ে আসতেই হবে। এবং তাছাড়া যেই ফোর্সটা গার্মেন্টসে কাজ করে, এরকম ফোর্স কিন্তু আপনার সরকারের এখানে চাকরি দেওয়া বা অন্য আরো ব্যাপার আছে, সেই ক্ষেত্রে কিন্তু আসলেই কষ্টকর। কিন্তু আমার এই ক্ষেত্রে একটা প্রশ্ন আছে যে গার্মেন্টসের উপর যে এই অধিক নির্ভরতা, 80% ডিপেন্ডেন্সি, ইকোনমির জন্য কি মঙ্গলজনক?
এটা তো আমি যেটা প্রথমেই আপনাকে বললাম যে আমরা ধরেন 6টি পণ্যের উপর নির্ভরশীল। এটা কোনোভাবেই আমাদের জন্য কাম্য নয়। কারণ হচ্ছে যে আমরা চাই আমাদের যে এক্সপোর্ট বাস্কেট আছে সেটাকে বাড়ানোর জন্য। আমরা যত পণ্য সেখানে অন্তর্ভুক্ত করতে পারবো ততই আমাদের জন্য মঙ্গল। কারণ হচ্ছে যে একটা পণ্য যদি কোনো কারণে ভালো পারফর্ম না করে তাহলে আরেকটা পণ্যের উপর আমাকে নির্ভর করতে হবে, এবং সেই জন্য আমাদের কিছুটা ভালনারেবিলিটি অবশ্যই আছে, এবং আমাদের পলিসি সেই জন্য হচ্ছে যে পণ্যের বহুমুখীকরণ এবং বাজারের ডাইভার্সিফিকেশন। বাজারও আমাকে বহুমুখী করতে হবে, কারণ আপনি জানেন যে আমরা ইউরোপীয় ইউনিয়নের যে সমস্ত দেশ তাদের উপর আমরা নির্ভর করছি। আমরা ইউএস এবং ইউরোপ মার্কেটই বোধহয় আমাদের 80 or 85% আমাদের ইউরোপিয়ান মার্কেট ধরুন 52%-এর মতো হচ্ছে ইউরোপিয়ান মার্কেট। ইউরোপ আমেরিকা মিলে অ্যাবাউট 12%-এর মতো আমরা অন্য দেশে এক্সপোর্ট করি। তো সেই ক্ষেত্রে নতুন বাজার সম্প্রসারণ, বিপণন, এই ক্ষেত্রে আমরা জানি কিছু আপনারা রিসেন্টলি রাশিয়াতে আপনি গিয়েছিলেন, ল্যাটিন আমেরিকান মার্কেটে বিজিএমইও কাজ করছে। বিজিএমই দুইবার ইপিবি ভূমিকা রাখছে নতুন বাজার সম্প্রসারণে। ইপিবি তো আপনি জানেন যে একটা প্রমোশনাল অর্গানাইজেশন, এবং আমি যেটা আগেই বললাম যে আমার পণ্যের বহুমুখীকরণ প্রয়োজন এবং আমার বাজারের বহুমুখীকরণ প্রয়োজন। তো আমরা যেহেতু নির্দিষ্ট কতগুলো দেশের উপর নির্ভরশীল, এই নির্ভরতা আমাদেরকে সরিয়ে অন্যান্য এলাকার উপরও আমাদেরকে নির্ভর হতে হবে। যেমন ধরেন আমরা জাপানের যে মার্কেটটা আছে সেটা আমরা এক্সপ্লোর করার চেষ্টা করছি। জাপানে বিভিন্ন মেলায় আমরা অংশগ্রহণ করছি, আমরা বিকেএমইএ, বিজিএমইএ তাদের সাথে মিলে সেখানে আমরা ফ্যাশন ফেয়ারে যাচ্ছি, এবং আমরা দেখছি যে এতে করে আমাদের দেশের প্রোডাক্টের প্রতি সেই দেশের বায়ারদের আগ্রহ বেড়েছে। তারা এখন বাংলাদেশ থেকে আপনার গার্মেন্টস নিচ্ছেন। এবং আরেকটা পলিসি আছে জাপানের, যে জাপান এখন একটা পলিসি অ্যাডপ্ট করেছে, সেটা হলো চায়না প্লাস ওয়ান পলিসি, এবং এটা বাংলাদেশের জন্য মঙ্গলজনক। এটা বাংলাদেশের জন্য মঙ্গলজনক, এবং আমরা মনে করি যে বাংলাদেশই হতে পারে সেই প্লাস ওয়ানের মধ্যে। সেই ক্ষেত্রে আমরা অবশ্যই বলবো যে এটা আমাদের নতুন একটা মার্কেট সম্প্রসারণের যে কার্যক্রম সেটা একটা অন্যতম। আরেকটা হচ্ছে যে আমাদের এখন কিন্তু প্রোডাক্টের ক্ষেত্রে কিছুটা নতুনত্ব এসেছে। তাছাড়া হচ্ছে নতুন কিছু দেশ নতুন কিছু দেশ কিন্তু আমাদেরকে ডিউটি ফ্রি অ্যাক্সেস দিচ্ছে, যেমন নাকি চায়নাতে আছে সেটা 4721টি পণ্যের উপরে আমরা এখন এই ডিউটি ফ্রি অ্যাক্সেস পাচ্ছি। তার মানে চায়নাতেও কিন্তু আমরা আমাদের এক্সপোর্ট করতে পারছি, এবং নিট গার্মেন্টস তো অলরেডি চায়নাতে গিয়েছে। ভারতের মার্কেট যেটা আছে আমরা সব পণ্যই সেখানে রপ্তানি করতে পারি ডিউটি ব্যতীত, শুধুমাত্র টোবাকো অ্যান্ড ড্রাগস ব্যতীত। তো সেই সেন্সে ভারত একটি বড় মার্কেট। আপনি যদি ধরেন যে ভারতে 120 কোটি লোক আছে, আমি যদি ধরে নেই যে 30% তারা মিড ইনকাম ব্র্যাকেটে আছে, তাহলে 34 কোটি লোক অ্যাফোর্ড করতে পারে যে কোনো কিছু। এটা একটা হিউজ মার্কেট। একইভাবে চায়নার ক্ষেত্রেও সেই কথা প্রযোজ্য। বাংলাদেশ তো 16 কোটি লোকের দেশ, এখানে 30% যদি আমি ধরি, এখানে তো 4 কোটি 80 লক্ষ। ডোমেস্টিক মার্কেটও একটা স্কোপ আছে। ডোমেস্টিক মার্কেট অফ কোর্স। আপনারা রাশিয়ান মার্কেট চেষ্টা করছেন? আমরা রাশিয়ান মার্কেট অবশ্যই চেষ্টা করেছি। আমরা সেপ্টেম্বর অক্টোবর সময়ে বাণিজ্য সচিবের নেতৃত্বে একটি প্রতিনিধি দল আপনার রাশিয়া এবং অন্যান্য CIS কান্ট্রি যেগুলো, সেগুলোতে ভিজিট করেছে ট্রেড মিশন হিসাবে, এবং সেখানে কিন্তু প্রাইভেট সেক্টর থেকে প্রতিনিধি অন্তর্ভুক্ত ছিলেন, গার্মেন্ট সেক্টর থেকে ছিলেন, ফার্মাসিউটিক্যালস থেকে ছিলেন, আরও অন্যান্য কয়েকটা সেক্টর থেকে ছিলেন। তো আমরা উজবেকিস্তানে গিয়েছি, কাজাখস্তানে গিয়েছি, কিরগিজস্তানে গিয়েছি, ইউক্রেনে গিয়েছি এবং রাশিয়াতে গিয়েছি। এটা আমাদের জন্য একটা নতুন মার্কেট, কারণ রাশিয়া তো WTOর সদস্য হয়েছে নতুনভাবে, এবং রাশিয়াও আমাদেরকে কিছু কিছু পণ্যের উপর ডিউটি ফ্রি অ্যাক্সেস দিয়েছে, যদিও গার্মেন্টসের উপর নেই। সেটা আপনারা আলোচনা করছেন, চেষ্টা করলে পরে রাশিয়ায় আমরা ডিউটি ফ্রিটা পেতে পারি। এখন যে অবস্থা আছে রাশিয়ায়, আমরা কিন্তু সাউথ আফ্রিকার মতো জায়গায়ও কিন্তু এখন এক্সপোর্ট হচ্ছে, অস্ট্রেলিয়া এক্সপোর্ট হচ্ছে, ব্রাজিল, আর্জেন্টিনা, কলম্বিয়া, এই সমস্ত দেশে আমরা পেলাম। সব জায়গায় কিন্তু মোটামুটি এখন গার্মেন্টস দিয়ে বাংলাদেশকে কিন্তু সবাই চিনে যে হ্যাঁ গার্মেন্টস। কারণ যদিও আমরা ওয়ার্ল্ড মার্কেটের মাত্র 4.8% এক্সপোর্ট করি, কিন্তু তারপরেও কিন্তু আমরা এখন কিন্তু সেকেন্ড লার্জেস্ট। আমরা এই বিষয় নিয়ে আমরা আরও আলোচনা করবো একটু বিরতির পর। দর্শক, এখন আমরা একটা বিরতিতে যাচ্ছি, আমাদের সঙ্গেই থাকুন।
বিরতির পর সবাইকে স্বাগত জানাচ্ছি আরএমজি পাস্ট প্রেজেন্ট অ্যান্ড ফিউচার অনুষ্ঠানে। আমরা কথা বলছিলাম মিস্টার শুভাশিস বোস এবং মিস্টার মোহাম্মদ সিদ্দিকুর রহমানের সাথে। মিস্টার সিদ্দিক, আমরা জানি যে বর্তমান শ্রম অসন্তোষ এবং রাজনৈতিক অস্থিরতা নিঃসন্দেহে ব্যবসার জন্য একটা বিশাল বড় বিপদ সংকেত। কিভাবে আপনাদেরকে এই পুরো পরিস্থিতি, যে নেগেটিভ পরিস্থিতি এফেক্ট করছে? শ্রম অসন্তোষ 2006-এর আগ পর্যন্ত কিন্তু এরকম কোনো ভ্যান্ডালিজম হইতো না কখনো। 2006 প্রথম ফ্যাক্টরিতে আগুন লাগানো শিখলো এবং সেটার পিছনেও কিন্তু একটা মহল জড়িত ছিল। পরবর্তীতে একটা কেসও হয়েছিল, কিন্তু কোনো বিচার হয়নি। মনে করেন আমি যদি বেতন না দিতে পারি, সেজন্য কিন্তু আমার শ্রমিক আমার ফ্যাক্টরিতে বসে থাকবে। যদি ভাঙচুরও করে তাহলে আমার শ্রমিক আমার ফ্যাক্টরি ভাঙবে, বাইরে গিয়ে অন্য একজনের ফ্যাক্টরি ভাঙবে না, কারণ ও তো আর বেতন দিবে না, ও তো বেতন দিবে না। তাহলে কেন এই ফ্যাক্টরির লোক গিয়ে আরেক ফ্যাক্টরি আক্রমণ করতেছে? কি উদ্দেশ্য? এটার পিছনে নিশ্চয়ই কোনো উদ্দেশ্য আছে, এবং সেই উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা নিশ্চয়ই কোনো না কোনো মহলের কোনো স্বার্থ আছে এখানে। এবং এই যে স্বার্থান্বেষী মহল, যেমন এখানে বিভিন্ন লোকের ভেস্টেড ইন্টারেস্টেড গ্রুপ আছে। কিছু আছে মনে করেন ঝুট ব্যবসায়ী, কিছু আছে এলাকার লোক, কিছু আছে পলিটিক্যাল, কিছু কোনো সময় আমরা বহির্বিশ্বের যারা আমাদের কম্পিটিটর তাদেরও ইন্ধন থাকতে পারে। এটা আজ পর্যন্ত কম্পিটিটর, হ্যাঁ, তারা অবশ্যই তারা চেষ্টা করতে পারে যে এখান থেকে ব্যবসাটা তার ওখানে নিতে, পার্ট অফ দ্য গেম। বাট আমাদের এখানে এখন পর্যন্ত খুব একটা কিন্তু এই ব্যাপারে সরকার বা কেউই উদ্যোগী হয়ে যে কারা এর পিছনে আছে আমরা সবাই জানি, সবাই অনেক সময় বলি যে এরা করতেছে, এরা করতেছে, কিন্তু ওই রকমভাবে এদের পিছনে উদ্যোগী হয়ে আইনের আওতায় আনা হয় নাই। আমার কথা হলো, হ্যাঁ, এত বড় একটা বিশাল সেক্টর, 44 লক্ষ শ্রমিক যেখানে কাজ করে, ডিরেক্টলি এমপ্লয়েড, আপনার যেখানে বেশি হলো নারী শ্রমিক 80%-এর উপরে, সেখানে আপনি যখন ভাঙচুর হয়, মারামারি হয়, সেখানে নারী কতজন আপনি দেখেন? ম্যাক্সিমাম সময় দেখা গেছে গন্ডগোলের পরে যদি ফ্যাক্টরিগুলো বন্ধ করে দিয়েছে তখন কিন্তু রাস্তায় কোনো লোক দেখা যায় না। তাহলে যদি শ্রমিকই হইতো তাহলে তখনও তো তারা রাস্তায় চলে আসতো। তাহলে কারা আসে? এরা খুব অল্প সংখ্যক লোক কিন্তু একটা মানে গন্ডগোল সৃষ্টি করতে পারে। এটা কিভাবে এফেক্ট করছে আপনাদের বিজনেস? এবং এটা আমাদের ইমেজ ক্রাইসিস হচ্ছে। এটা তারা বুঝে না, এবং যারাই করে তারা কিন্তু বুঝে না। আমাদের শ্রমিকরাও যে কখনো কখনো এর সাথে জড়িত হয় না আমি তা বলবো না, কিন্তু আমাদের শ্রমিকরা কিন্তু খুবই নিরীহ প্রকৃতির, এবং তারা কিন্তু খুবই লয়াল, এবং তাদের কাজের প্রতিও তারা কিন্তু খুবই আগ্রহী। রিসেন্ট যে ডাটা অক্টোবর মাসের যে গ্রোথ আমাদের কম হচ্ছে, আপনি কি মনে করেন এই অসন্তোষ বা অস্থিরতা এগুলো একটা কারণ হতে পারে? 5-6 মাস আগের থেকেই কিন্তু বিভিন্ন বায়ার আমাদেরকে কোশ্চেন করেছে যে এই জানুয়ারি মাসে যে ইলেকশন হবে, এই টাইমটায় নভেম্বর টু জানুয়ারি ফেব্রুয়ারি, এই টাইমটায় তোমাদের এখানে পলিটিক্যাল আনরেস্ট হইতে পারে, অতএব আমরা অর্ডার তোমাদের এখানে কম প্লেস করব। এবং তারা কিন্তু 20-30% অর্ডার অনেক সময় কম প্লেস করছে কোনো বায়ার, আমি বলছি না যে সবাই করেছে। এই জন্যই কিন্তু আমাদের এখন এই গ্রোথটা এই 2 নেমে এসেছে। সবচেয়ে বড় অনিশ্চয়তা হলো যে আমি যে ট্রান্সপোর্টেশন করতে পারছি না, আমি ঢাকা থেকে চিটংয়ে মাল পাঠাতে পারছি না, আমার একমাত্র পোর্ট হলো চিটং। তাহলে আমাকে ঢাকা থেকে চিটংয়ে পাঠাতে হবে, চিটং থেকে মাল ঢাকায় আনতে হবে। আমি হরতালের আওতামুক্ত, অবরোধের আওতামুক্ত, আমরা ফ্যাক্টরি চালাতে পারছি, কিন্তু আমি যদি ট্রান্সপোর্টেশন না করতে পারি, আমি যদি এমব্রয়ডারি ফ্যাক্টরি থেকে মাল না আনতে পারি, আমি যদি ওয়াশিং ফ্যাক্টরি থেকে মাল না আনতে পারি, আমি যদি ঢাকা থেকে চিটংয়ে মাল এক্সপোর্ট করতে না পারি, তাহলে আমাকে এয়ার করতে হচ্ছে, ডিসকাউন্ট দিতে হচ্ছে, আমাকে হয়তো ক্যান্সেলেশনে পড়তে হচ্ছে। এইরকম কিন্তু অনেক ছোট ছোট ফ্যাক্টরি এই পলিটিক্যাল আনরেস্টে অনেক ফ্যাক্টরি কিন্তু বন্ধ হয়ে যাবে। তখন কিন্তু তার পাশে কেউই দাঁড়াবে না, ব্যাংকও দাঁড়াবে না, সরকারও দাঁড়াবে না, বিরোধী দলও দাঁড়াবে না। যে এটা অত্যন্ত দুঃখজনক একটা অভিজ্ঞতা, দুঃখজনক অভিজ্ঞতা। আমরা এইভাবেই আমাদেরকে চলতে হচ্ছে। আমরা একটু, আমাদের যেহেতু সময় স্বল্পতা আছে, আমরা একটু অন্য বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি। মিস্টার শুভাশিস বোস, আমরা জানি রপ্তানি উন্নয়ন ব্যুরো রপ্তানি উন্নয়নে এক্সপোর্টারদের জন্য বিভিন্ন সুবিধা দেয়, আমরা জানি ট্রেনিং ব্যবস্থা করছেন, কিন্তু নতুন রপ্তানি উদ্যোক্তা তৈরিতে এবং নতুন রপ্তানি মার্কেট তৈরিতে আপনারা কিভাবে ভূমিকা রাখছেন? রপ্তানি উন্নয়ন ব্যুরো আপনার বছরে 46টি ওয়ার্কশপ অথবা সেমিনারের আয়োজন করে, এবং সেগুলো বিভিন্ন সাবজেক্ট ম্যাটারের উপর হয়। ধরুন আমরা এমন একটা বিষয়ে নিয়ে সেমিনারে কাজ করি যেটা হলো যে নতুনভাবে এক্সপোর্টার হওয়ার জন্যে
কি পদ্ধতি অবলম্বন করা উচিত বা সেখানে কি জিনিস জানতে হবে, সেই ধরনের বিষয়েও কিন্তু আমরা ট্রেনিং দিয়ে থাকি। তার মানে হচ্ছে যে যারা শিক্ষিত যুবক রয়েছেন তারা কিন্তু এক্সপোর্ট ফিল্ডে আসতে পারেন বা আসার জন্য যা তাদের অবশ্য করণীয় সেগুলো সম্পর্কে তারা জানতে পারেন। কোন কোন প্রোডাক্ট আমরা এক্সপোর্ট করছি, কোন কোন প্রোডাক্টের সম্ভাবনা আছে, সেই বিষয়গুলো মার্কেট ইনফরমেশন মার্কেট ইনফরমেশন আমরা দিচ্ছি। যেমন ধরেন অনেকেই হয়তো জানে না যে আমরা কাঁকড়া রপ্তানি করি, অনেকে জানে না যে আমরা ইলফিশ আমরা রপ্তানি করি। তো এই যে বিষয়গুলো, এগুলো কিন্তু জানাতে হবে এবং জানানোর জন্যেই কিন্তু আমরা এই সেমিনারগুলো বা ওয়ার্কশপের আয়োজন করে থাকি। যেমন ধরুন আমরা আমাদের উত্তরবঙ্গে দিনাজপুরে আমাদের যে পাঁপড় তৈরি করা হয়, যেটা নাকি পৃথিবীর বিভিন্ন দেশের, অন্তত যে সমস্ত উন্নত দেশ আছে সেই সমস্ত দেশের যে ইন্ডিয়ান রেস্টুরেন্ট বলে খ্যাত যে সমস্ত রেস্টুরেন্ট, সেগুলো যদিও বাংলাদেশি মালিকানাধীন, ওগুলোতে কিন্তু অ্যাপিটাইজার হিসাবে এই পাঁপড়টা পরিবেশন করা হয়। গার্মেন্ট শিল্পের উন্নয়নে আপনারা কীভাবে সহযোগিতা করছেন? আমরা জানি যে বিজিএমএ বিকেএমএর সাথে আপনার বিভিন্ন মার্কেট, আমরা কিছু ট্রেনিংয়ের ব্যবস্থা করি, যেমন নাকি বিকেএমএ বা বিজিএমএ ফেয়ারও বোধহয় আপনারা করেন। ফেয়ার তো অবশ্যই করি, ধরুন অন্তত 39-40টা ফেয়ার আমরা সারা বছরে করে থাকি পৃথিবীর বিভিন্ন দেশে। হ্যাঁ, আমেরিকাতে বা ইউরোপের বিভিন্ন দেশে বা এশিয়ার বিভিন্ন দেশে, সেগুলো ভারতেও করে থাকি, চীনে করে থাকি, জাপানে করে থাকি, এগুলো অবশ্যই আছে। এবং ওই সমস্ত জায়গায় আমরা এক্সপোর্টার হোক বা প্রডিউসার হোক, তাদেরকে কিন্তু আমরা পাঠাতে চেষ্টা করি। এটা হলো সাবসিডাইজড ওয়েতে পাঠানো হয়। যেমন ধরেন আমার যদি $50,000 খরচ হয় কোনো একটা দেশে মানে স্পেস নেওয়ার জন্য বা স্টল নেওয়ার জন্য, সেখানে আমরা হয়তো একটা টোকেন মানি নিয়ে থাকি যারা যেতে চান তাদের কাছ থেকে, আর বাকি পয়সা কিন্তু সবই আমরা ইপিবির ফান্ড থেকে দিয়ে থাকি, অর্থাৎ গভর্নমেন্টের যে প্রমোশনাল ফান্ড আছে সেই ফান্ড থেকে দেওয়া হয়। এতে করে যেটা হচ্ছে যে তারা তাদের প্রোডাক্টগুলো সেখানে এক্সিবিট করার সুবিধা পান, বিভিন্ন বায়ারের সাথে তাদের ইন্টারাকশন হয় এবং পরবর্তীতে একটা অনেক ক্ষেত্রেই লং লাস্টিং রিলেশনশিপ ডেভেলপ করে। ফলো আপের কোনো ব্যবস্থা করা হয়? যে কারণ একটা ফেয়ারের পর যে নতুন সম্পর্ক হচ্ছে বা প্রাইভেট যে সেক্টর যে কাজগুলো করছে, ইপিবি কি তাদের সাথে এরপর? হ্যাঁ, এটা আমরা একটা ফিডব্যাক নিয়ে থাকি, আমরা তাদের মতামত নিয়ে থাকি যারা পার্টিসিপেট করেন, এবং তাদের ওখান থেকে যে আউটকামটা কী হলো সেটা সম্পর্কে আমরা জানি। বা পরবর্তীতে কিন্তু এই মেলাটাতে আবারও অংশগ্রহণ করার সময় যারা আসেন তাদের কাছ থেকে আমরা জিজ্ঞাসা করি যে ইতিপূর্বে তারা যে পার্টিসিপেট করেছিলেন সেখান থেকে তাদের কোনো বেনিফিট হয়েছে কিনা। আপনার কাছ থেকে মিস্টার সিদ্দিক, আপনার কাছ থেকে একটা আমাদের প্রশ্ন, যে গার্মেন্ট শিল্পের যে এখন যে ভবিষ্যতের কথা আমরা বলছি, ভবিষ্যতে অনেক চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও আমরা আশা করছি $40-50 বিলিয়ন বিজনেস আসবে বাংলাদেশে, এক্সপোর্ট প্রমোশন ব্যুরো আশা করছে পজিটিভলি। এই উন্নয়নের জন্য আপনারা কী ভূমিকা রাখছেন? এই উন্নয়নের জন্য প্রথমেই একটা জিনিস দরকার, সেটা হলো পলিটিক্যাল প্রবলেমগুলো আমাদেরকে সলভ করতে হবে। আমাদের ইমেজ ক্রাইসিস আছে, ইমেজটাকে আমাদের বিল্ড আপ করতে হবে। আমরা ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট এখন কিন্তু ম্যাক্সিমাম ফ্যাক্টরিতে আছে, আমাদেরকে প্রোডাক্টিভিটি বাড়াতে হবে, এফিসিয়েন্সি লেভেল আমাদেরকে বাড়াতে হবে, ব্যাংকের ইন্টারেস্ট কমাতে হবে এবং গ্যাস বিদ্যুতের চাহিদা মোতাবেক আমাদেরকে দিতে হবে। এই জিনিসগুলো যদি আমরা কম্বাইন্ডলি সব কিছু করতে পারি তাহলে কিন্তু আমাদের এই দেশ বা এই ইন্ডাস্ট্রিকে আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবো। আপনি মিস্টার শুভশ্রী ঘোষ আমাদের দর্শকদের সঙ্গে শেয়ার করুন যে ইপিবি রপ্তানি উন্নয়ন ব্যুরো বাংলাদেশের রপ্তানি ভবিষ্যৎকে কীভাবে দেখছেন? আমরা অত্যন্ত আশাবাদী, কারণ আমরা আশা করছি যে এখন $21.5 বিলিয়ন আমরা আরএমজি এক্সপোর্ট করছি, এবং এটা কিন্তু খুব বেশি সময় দূরে নয় যে আমরা 45 থেকে 50 বিলিয়ন ডলারের আরএমজি আমরা এক্সপোর্ট করতে পারবো। কারণ হচ্ছে যে আমি যদি আঞ্চলিকভাবে দেখি, যে আঞ্চলিক আমাদের যে কম্পিটিটর আছে তাদের তুলনায় বাংলাদেশ কিন্তু অনেক অ্যাডভান্টেজিয়াস পজিশনে আছে, এবং এটা সবাই স্বীকারও করছেন। বিভিন্ন রিপোর্ট থেকেও আপনারা হয়তো দেখেছেন যে যেখানে 2010 সনে চায়নার মার্কেট শেয়ার ছিল আপনার 40% ডেভেলপড কান্ট্রিগুলোতে, সেইটা
বিভিন্ন সোর্সিং কোম্পানি তারা এখন 10% কমিয়ে 30% এখনো 37% আছে চায়না। এটা আস্তে আস্তে কমবে, কিন্তু সেটা গ্র্যাব করার জন্য আমাকে যেটা প্রয়োজন সেটা তো পারতেছে না। এখন আমরা তো ধরুন যদি আপনি বলেন যে এই যে 21.5 আজকে হয়েছে, আমরা তো আশা করছি যে আগামী বছরে এটা আরও বাড়বে। আমাদের উন্নয়ন তো অবশ্যই ঘটছে, কারণ দেখেন বিদ্যুৎ পরিস্থিতি, আমাদের তো বিদ্যুতের ক্ষেত্রে উন্নয়ন হয়েছে অফকোর্স, এটা বলতেই হবে। অবশ্যই ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট যেটা, সেটাও তো সরকার করছেন, অনেক ক্ষেত্রে উন্নয়ন হয়েছে, এটা অস্বীকার করা যাবে না। সুতরাং এই উন্নয়ন হয়তো একটু স্লো প্রসেসে হচ্ছে, বাট আমরা তো নিশ্চয়ই একটা নতুন উষা আমরা দেখতে পাচ্ছি, আশাবাদী, আমরা আশাবাদী, অবশ্যই আশাবাদী। ধন্যবাদ এই প্রাণবন্ত আলোচনায় অংশ নেওয়ার জন্য মিস্টার সিদ্দিকুর রহমান। ধন্যবাদ আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, এখন আমরা একটা বিরতিতে যাচ্ছি, আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, আমরা আমাদের অনুষ্ঠান প্রায় শেষ করছি। শেষ করার আগে আমরা বাংলাদেশি মালিকানাধীন একটি গার্মেন্টস ফ্যাক্টরি দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। অবন্তী কালারটেক্স লিমিটেড, এটা হচ্ছে সিস্টার অফ কনসার্ন ক্রনি গ্রুপ। দীর্ঘ 19 বছরে আজকে এই অবন্তী কালারটেক্স লিমিটেড 70 লাইনে উন্নীত হয়েছে। আমাদের যে বায়ার আছে এবং ন্যাশনাল বিল্ডিং কোড, আমাদের লোকাল ল, যেসব রিকোয়ারমেন্ট আছে, সুযোগ সুবিধা আছে, ওয়ার্কারের সমস্ত ফ্যাসিলিটি, সমস্ত কমপ্লায়েন্সের যে রিকোয়ারমেন্ট আছে, সবগুলোই আমরা ফুলফিল করি। আমাদের র ম্যাটেরিয়াল হিসেবে ইয়ার্নটা আমরা শুধু রিসিভ করি। ইয়ার্ন রিসিভ করার পরে আমাদের ফার্স্ট নিটিং শুরু হয়। নিটিংয়ের পরে ডাইং করি। ডাইং করার পরে এই ফেব্রিকটা আমরা কাটিংয়ে নিয়ে এসে বায়ারের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা এটাকে কাটিং করি। কাটিং করার পরে আমরা এটা সুইং ফিনিশিং করে কমপ্লিট কাট অন করে কিউসি চেক করে তারপরে আমরা গুডস আমরা এক্সপোর্ট করি। আমার ফায়ার সেফটির ইকুইপমেন্টগুলো এখানে ফুলফিল করা আছে। এখানে মালিক এবং শ্রমিকের সুসম্পর্কের ফলেই আজকে এই প্রতিষ্ঠান অনেক ডেভেলপ হয়েছে। আমাদের ফ্লোরে 8টা থেকে 5টা ডিউটি চলে। যদি জরুরিভাবে কোনো কাজ চলে সেটা সাধারণ 2 ঘন্টা ওভারটাইম করে, এর বেশি না। আবার সেটা আবার বেতনের সাথে আমরা একসাথে যোগ করে পাই। আমাদের এখানে মূলত আমাদের ফ্লোরে কাজ করি। আমাদের ফ্লোরে যে আইস মালগুলো আছে আমাদের বাইরে হওয়ার জন্য, সেই আইস মালগুলো সবসময় বাধামুক্ত থাকে। আমাদের সিঁড়িগুলো বাধামুক্ত থাকে। আমাদের এখানে যারা কাজ করি তারা সবসময় নিজেদের সুরক্ষার জন্য মাস্ক, স্কার্ফ এগুলো আমরা পরিধান করি। ফ্লোরে কিছু হলে সেটা আমাদের WPC আছে, সেগুলোকে বললে মালিক পক্ষ থেকে সরাসরি কথা হয়। ডাইনিং হল আছে, প্রেয়ার রুম আছে, আর অন্যান্য সুযোগ সুবিধার মধ্যে যেমন ওদের সমস্ত ধরনের ট্রেনিং এখানে নিয়োজিত আছে। পিপির উপর ট্রেনিং করা হয়, আমার কমপ্লায়েন্স পলিসির উপর ট্রেনিং করা হয়। আমাদের 24 আওয়ার্স ডক্টর ব্যবস্থা আছে, নার্স ব্যবস্থা আছে, ক্যান্টিন আছে, মানে খাবারের জন্য আবার বিশুদ্ধ পানি আছে। তাতে কোম্পানি কোনো ক্ষতি বা কোনো কিছু না হয় সে দিকে আমরা খেয়াল রাখি। এখানে বার্ষিক প্রীতিভোজের আয়োজন করে থাকে, যেটা মাননীয় MD স্যার উনি উপস্থিত থেকে উনি সবাইকে ডিস্ট্রিবিউশন করে থাকেন। আমাদের এখানে প্রতি বছরে 1-2টা খেলা ছাড়ে। এখানে ক্রিকেট এবং ফুটবল দুটোই ছাড়ে। অলরেডি আমরা গানের অনুষ্ঠানটা শুরু করতেছি, যেমন অবন্তী আইডল। আমরা বিল্ডিংয়ে হেলিপ্যাডের ব্যবস্থা করেছি, যাতে করে বায়াররা
আমাদের ফ্যাক্টরিতে আসতে কোনো রকম হ্যাসেলে না পড়তে হয়। বিভিন্ন ধরনের সার্টিফিকেশন আমরা অর্জন করছি, ISO 9001, BSCI, SADEX, ফেয়ার ট্রেড, অকোটেক্স, OCS, এই সার্টিফিকেটগুলোর প্রত্যেকটা ক্রাইটেরিয়া আমরা ফুলফিল করছি। আরও কিছু আমরা রেগুলার CSR হিসেবে আমাদের ETB প্ল্যান্ট আছে। আমাদের এই সব সমস্ত সুযোগ সুবিধা আছে, যার কারণেই আমাদের ওয়ার্কারের টার্নওভারটা খুবই কম। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠান শেষ করছি। আপনারা যদি আমাদের এই পর্বটি কিংবা আমাদের আগের কোনো পর্ব দেখতে চান তাহলে লগ করুন www.bestsourcing.biz। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।